নির্বাচন বিরোধীদের অস্তিত্ব থাকবে না, রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির হুঁশিয়ারি। সংস্কার ও সনদের ফয়সালার আগেই প্রকাশ করায় খুশি নয় জামায়াত এনসিপি। ডাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে ভোটে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। 3 দফা আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। ডাক্তার রাস্তার পথে চিকিৎসা করতে হয়। এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই। ভিটামাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন। এবং মুনাফার সঙ্গে ক্ষতির ভাগও নিতে হবে শরিয়াহ ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের। চূড়ান্ত হওয়ার পথে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। অনুমোদন ছাড়া মওকুফ করা যাবে না খেলাপি ঋণ। পরিশ্রমের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ভোট। তার 60 দিন আগে ঘোষণা হবে তফসিল। উৎসব মুখর পরিবেশে ভোটের আয়োজন করতে চায় উল্লেখ করে ইসি সচিব জানান, সেপ্টেম্বর থেকেই শুরু হচ্ছে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসির সংলাপ। চলতি বছরের শুরু থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অলিখিত নানা সভার মধ্য দিয়ে এগিয়ে নিচ্ছে ভোটের কাজ। বৃহস্পতিবার সংসদ জাতীয় নির্বাচনের সব কার্যক্রম কোনটি কোন সময়ের মধ্যে সম্পন্ন হবে তা নিয়ে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ রোডম্যাপ ঘোষণা করেন। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে ইসি কাজ করবে বলেও জানান তিনি। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো। বলেন, সেপ্টেম্বরের শেষে 1 থেকে 1.5 মাস সময় লাগবে অংশীজনদের সঙ্গে সংলাপ করতে। সেপ্টেম্বরের শেষাংশ থেকে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিব। সুশীল সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ গ্রহণ করব। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন, সেই অনুযায়ী এবছরের ডিসেম্বরের প্রথমার্ধে হবে তফসিল, জানান ইসি সচিব। বলেন, ভোটের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। পরিস্থিতি আসবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ওটাই চ্যালেঞ্জ। এবং ওইটার জন্য মানসিকভাবে যে দৃঢ়তা থাকা দরকার, আল্লাহর মেহেরবানিতে আমাদের সবারই সেই দৃঢ়তা আছে। আসন্ন জাতীয় নির্বাচনে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে জানান, দেশের সমস্যা সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করে বলেন, এবারে নির্বাচন হবে সুষ্ঠু ও অবাধ। আহমেদ সালেহিনের রিপোর্ট। গত মে মাসে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে একটি ধারণা উঠে আসে। এরপর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে সে পথে এবার হাঁটল নির্বাচন কমিশনও। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যা সমাধানে নির্বাচন দেওয়ার কোনো বিকল্প নেই। আমি তো খুশি না, আমি খুব খুশি। আমি সবসময় আশাবাদী শুধু না, আমি কতগুলো হিসাব মিলাই দেখি যে নির্বাচন দেওয়া ছাড়া কোনো উপায় নেই। ইটস দ্য অনলি ওয়ে আউট। জনগণের সমর্থনে আপনি একটা সরকার গঠন করবেন এবং দেশের সমস্যাগুলো সমাধান করবার জন্য আপনি পদক্ষেপ নিতে পারবেন। যে ম্যান্ডেট আর পিপলের কাছ থেকে পাবেন, ওটাই আপনার শক্তি।
তখন আপনার কাউকে ভয় করতে হবে না। যারা নির্বাচনে বাধা কিংবা বর্জনের সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যারা হঠকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। জনগণ নির্বাচন চায়, সেখানে ক্ষতিগ্রস্ত হবে ওই দলগুলি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা আমি মনে করি না যে এটাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচনে না আসে আপনি নিশ্চিন্ন হয়ে যাবেন, অস্তিত্ব থাকবে না আপনার। কারণ এইবার তো একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, তাই না? তো ইলেকশনে আপনি যখন আসবেন না তখন আপনি ইলেকশন বিশ্বাসই করেন না। এবার নট এ ডেমোক্রেট। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সহযোগিতা করেছে, সামনেও সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বস্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় সন্তুষ্ট নয় জামাত। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, নির্বাচন পদ্ধতি ও সংস্কার নিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত সন্নিবেশ করে রোডম্যাপ ঘোষণা হলে ভালো হতো। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবিতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এ আয়োজনে উঠে আসে ইসির নির্বাচনী রোডম্যাপ প্রসঙ্গ। কিন্তু আমরা সভায় দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। পরে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা চূড়ান্ত হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণায় সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের শঙ্কা বেড়েছে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের বিষয় যেহেতু এখনো চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়নি, সে কারণে তারা সেটাকে কনসিডার করেই তারা এটা ওই পদ্ধতিটা অ্যাকোমোডেট করেই রোড ম্যাপ দিতে পারলে উত্তম হতো। নির্বাচন কেউ করবে কেউ করবে না, কেউ বাধা দিবে, তাহলে দেশে তো আবার একটা বিশৃঙ্খলা হবে। সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে এই সমস্ত পেন্ডিং যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলোতে অনতিবিলম্বে ডায়ালগের মাধ্যমে একটা সমঝোতা এসে একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনটা অত্যন্ত জরুরি। এদিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক হিসেবে উল্লেখ করেছেন। সাংবিধানিক ভিত্তির জন্য এদিকে নির্বাচনী রোডম্যাপ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদ চূড়ান্ত হওয়ার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। এদিকে দলীয় কর্মসূচির আওতায় শুক্রবার থেকে 3 দিন ব্যাপী 27টি উপজেলায় উঠানের নতুন সংবিধান নামে উঠান বৈঠক করবে বলে জানান এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উপজেলায় পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম প্রসারিত করতে চাই এবং সেটির অংশ হিসেবে আমরা প্রাথমিকভাবে আমরা 27টি উপজেলা দিয়ে আমরা শুরু করছি। প্রথম ধাপে সেটি 1 তারিখ পর্যন্ত। এনসিপির কার্যক্রম প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে এ উদ্যোগ বলে দাবি দলটির নেতাদের। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এবার ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে প্রায় 48% ভোটার নারী, তবে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নারীর অনুপাত মাত্র 13%। জুলাই আন্দোলন সহ বিভিন্ন সময় নেতৃত্বের প্রমাণ দিলেও ডাকসু নির্বাচনে নারীর অংশগ্রহণ এতটা কম কেন? বিস্তারিত জুম্মান সাদিক জ্যাভলিনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন ও কামাল হোসেন। অতীতের বিভিন্ন আন্দোলনের মতো জুলাই গণঅভ্যুত্থানে সরব অংশগ্রহণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের।
অভ্যুত্থানের 1 বছর পর হচ্ছে ডাকসু নির্বাচন। 6 বছর পর হতে যাওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটার ও প্রার্থী। তবে পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে এখনও কাঁধে কাঁধ মেলাতে পারেননি জয়িতারা। কেন্দ্রীয় সংসদের 28 পদের বিপরীতে মোট 471 প্রার্থীর মধ্যে নারী মাত্র 62 জন। প্রশ্ন জাগে, নেতৃত্বের যোগ্যতা থাকার পরও কেন এই অনাগ্রহ? বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে থাকার জায়গা নেই, তারা পড়াশুনো করার সুযোগটা পায় না। তারা কিভাবে রাজনীতি করবে, তারা কিভাবে অন্যের উন্নয়নের কথা ভাববে। আমি একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আর আমাকে হচ্ছে টুকাইদের দ্বারা উত্তক্ত হইতে হচ্ছে। হ্যাঁ, আমাকে একজন রিক্সাওয়ালা আমাকে ইমপ্রিজিং করতেছে। অনলাইন কিংবা অফলাইন হরহামেশাই নারীদের হতে হচ্ছে হেনস্থার শিকার। সাইবার বুলিংয়ে অনেকেই গুটিয়ে নিচ্ছেন নিজেকে। স্লাট শেমিং, যেভাবে বুলিংয়ের শিকার হতে হচ্ছে, একই সাথে শুধু আমাদের প্যানেলের নারীরা যে এরকম না, আপনি প্রত্যেকটা প্যানেলের দেখবেন দেখা যায় আমার ওই ছাত্রদল ট্যাগটা নিয়ে একটা বড় রকমের ট্যাগিংয়ের রাজনীতি করা হয়। তো এই জিনিসগুলো যখন হয়, যাদের আগ্রহ আছে তারাও আসলে করতে চায় না। যে আমরা যখন প্রক্টরের কাছে এটা সমাধান খুঁজতে যাই, তারাও কিন্তু আমাদের কোনো ধরনের শেল্টার দিতে পারছে না। বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেলে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও তাকে নাম সর্বস্ব হিসেবেই দেখছেন প্রার্থীরা। যারাই আসে তারা কিন্তু তাদের রাজনৈতিক ম্যান্ডেটটা তুলে দেওয়ার জন্যই আসে, তারা কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট হিসেবে আসতেছে না। নারীদেরকে হচ্ছে টোকেনিজম হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাদের কোনো ধরনের আন্তরিকতা থাকে না সারা বছর, কিন্তু এখন এসে ডাকসুর ডামাডোলে সবাই এসে খুবই নারী বান্ধব সাজার চেষ্টা করছে। স্রোতের প্রতিকূলে লড়াইকারীদের বিশ্বাস, একদিন পাল্টাবে এই পরিস্থিতি। বিশ্বাস করি যে যেহেতু আজকে আমি হেমা চাকমা আসতে পেরেছি, আগামীতে যারা যদি ডাকসুটা হয় এবং হওয়া উচিত, তাহলে এটা 3-4 গুণ বেড়ে আসবে। চাইবো যে প্রতি বছরই হচ্ছে কোনো নারী নেতৃত্ব আসুক এবং নারীদের ক্রীড়ার সাথে জিনিসটা ট্যাবু হয়ে না থাকুক। ডাকসু নির্বাচনে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে লড়ছেন 4 নারী প্রার্থী। 28টি পদের মধ্যে আন্তর্জাতিক ও ছাত্র পরিবহন পদে নেই কোনো নারী শিক্ষার্থী। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 32 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখলেও এবারের প্রার্থী তালিকায় নারীদের উপস্থিতি কম। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের পর ক্যাম্পাসে নারী বান্ধব পরিবেশ তৈরি না হওয়ায় নারী নেতৃত্ব সংকটে দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে বলে জানান ডাকসু নির্বাচন কমিশন। মুজাফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মানিকের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব আন্দোলনেই অগ্রণী ভূমিকা রেখেছেন নারী শিক্ষার্থীরা। অথচ আসন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মোট প্রার্থীর মাত্র 1/4। আশানুরূপ অংশগ্রহণ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেই তৈরি হয়েছে প্রশ্ন। নারী শিক্ষার্থীরা বলছেন, সাইবার বুলিং সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ন্যায় বিচার না পাওয়ার ঘটনাগুলোর কারণে নেতৃত্বে যেতে পরিবার নিরুৎসাহিত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারীরা সমস্ত কিছুতে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং গণ অভ্যুত্থানেও সর্বশেষ আপনারা দেখেছেন সেটা। তো সেই নারীদের অংশগ্রহণ অনেকাংশই কম। নারী বান্ধব সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের ঘাটতির জন্যই আজকে নারী নেতৃত্বের এই রকম ঘাটতি বা সংকটাপন্ন অবস্থা। শিক্ষকরা বলছেন 2024 সালের 5 আগস্টের ঘটনার পর নারী বান্ধব পরিবেশ না থাকায় ক্যাম্পাসে নারী নেতৃত্ব সংকটে পড়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও একই রকম অংশগ্রহণ থাকবে। দীর্ঘকাল ধরে যেহেতু ডাকসু হচ্ছে না, এখানে আসলে কি ঘটবে সে বিষয়ে তাদের আশঙ্কা থাকতে পারে। ডাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব বলছেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ক্ষমতায়নে বেশ কিছু পদ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। বিশ্ববিদ্যালয়ের পরিবার চায় নারীদের ক্ষমতায়ন। আমরা আশা করি যে এইবার প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, ভবিষ্যতে এই সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আগামী 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ও ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। 10ম আয়োজনে মোট 12,000 ভোটারের মধ্যে 49% নারী শিক্ষার্থী। সময় সংবাদ, সাভার। অন্য প্রসঙ্গ, নিজেদের দাবি আদায়ে অনড় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বৃহস্পতিবার বুয়েটের পাশাপাশি রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও ক্লাস পরীক্ষা বর্জন করা হয়। এদিকে রাতারাতি সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টারা বলছেন, প্রকৌশল পেশাগত সমস্যা দীর্ঘদিনের।
এর নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক সরকার। আবারও রাজপথে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনের রাস্তা অবরোধ করে প্রতিবাদী অবস্থান, বিক্ষোভ। প্রকৌশল পেশা সংশ্লিষ্ট 3 দফা দাবির বাস্তবায়ন, বুধবারের পুলিশি হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও রমনা বিভাগের উপকমিশনারের অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। আমাদের উপর হামলা কেন হবে? আমরা অবিলম্বে এই হামলার বিচার চাই। আমাদের 50-এর বেশি শিক্ষার্থী আহত, এর দায়ভার কে নেবে? ডিসি মাসুদকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। মাসুদের বহিষ্কার ছাড়া আমরা এখান থেকে এই দাবি আদায় না করে আমরা যাব না। এদিকে বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশি বাধার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পালন করা হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। ক্লাস পরীক্ষা বর্জন করেন বুয়েট, চুয়েট, কুয়েটের শিক্ষার্থীরা। ইন্টারিমের সময় আমরা ভাবছি তারা ছাত্রবান্ধব হবে, জনবান্ধব হবে, কিন্তু তাদের আচরণে পরিবর্তন আসে নাই। আমরা কখনোই আশা করি না যে কি কোনো যৌক্তিক আন্দোলন ইন্টারিম আমাদের উপর হামলা করবে। এদিকে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠক হয় বৃহস্পতিবার। সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপদেষ্টারা জানান, উভয় পক্ষের দাবি দেওয়ার নিরপেক্ষ ও যৌক্তিক সমাধানে আন্তরিক কমিটি। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। উপদেষ্টারা জানান, প্রকৌশল পেশা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গেও বসবে কমিটি। এছাড়া শিক্ষার্থীদের জন্য আলোচনার দরজা সবসময়ই খোলা। আমরা তাদেরকে বলছি যে এটার আর কোনো প্রয়োজন নেই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএসসি ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি সমাধানে 14 সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় দিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারের 3 উপদেষ্টা ফাউজুল কবির খান, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান সহ কমিটির 6 সদস্য। বৈঠক শেষে উপদেষ্টারা জানান, শিক্ষার্থীরা যে কোনো সময় ওয়ার্কিং গ্রুপের সঙ্গে আলোচনায় বসতে পারেন। পক্ষপাতিত্ব না করে যৌক্তিক সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তারা। আজকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। সেই ওয়ার্কিং গ্রুপে মোট 13 জন প্রতিনিধি থাকবে। বিভিন্ন সংস্থা প্রধান যারা আছেন, যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানেরা থাকবেন এবং একই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও 3 জন প্রতিনিধি, 4 জন প্রতিনিধি, মোট 14 জনের সমন্বয়ে এটা হবে। এবং এখানে জনপ্রশাসন এবং আইন এই দুটার প্রতিনিধিত্ব থাকবে। একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস এন্ড কনস তো জানতে হবে। আমরা তখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম। যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। কৃষিবিদদের পেশাগত স্বীকৃতি সহ 3 দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টায় রাজধানীর আগারগাঁও মোড় ব্লকেট করেন তারা। এ সময় নানা স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেডে শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা, বিএডিসির কোটা বাতিল করে নিয়োগ পরীক্ষা ছাড়া পদোন্নতির সুযোগ না দেওয়া এবং কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে কৃষিবিদ পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা। ঘণ্টাব্যাপী চলা ব্লকেটে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। দশম গ্রেড আছে, ডিপ্লোমারা যেটা ব্লক করে রাখছে, এটা খুলে দিতে হবে, প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে তারা যে প্রমোশন নিয়ে 9ম গ্রেডে আসবে, এই রকম কোনো উপায় যেন না থাকে।
নবম গ্রেডে তারা আসতে পারবেন। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা, উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএসসি কৃষিবিদদের কোনো সুযোগ দেওয়া হয় না, অথচ সেখানে ডিপ্লোমার ইজিলি সুযোগ পেয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষি যে সেক্টরটা আছে এটা অনেক বিপদের মধ্যে পড়ে যাচ্ছে। 100% যে ডিপ্লোমা কোঠা আছে সেটা হচ্ছে আসলে না করে সবাইকে ইনক্লুড করার ক্ষমতাটা প্রতিষ্ঠিত করা। এই বৈষম্যগুলো যাতে দূর হয় আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়। বিএসএফ মহাপরিচালকের দাবি, আত্মরক্ষা ছাড়া সীমান্তে গুলি চালায় না বিএসএফ, নিয়ম মেনেই ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। সীমান্ত সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। তবে এর বিরোধিতা করেছেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত হত্যা ও পুশিন বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি। শেষ হলো 56তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। 4 দিনব্যাপী সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 21 সদস্যের প্রতিনিধি অংশ নেন। বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিং সিং চৌধুরী 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বর্ডারে হত্যা, চোরাচালান, মানব পাচার, পুশিন, সীমান্তে উন্নয়ন কাজ নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। সীমান্তে নিয়মিত বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলেও যৌথ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক। বলেন, আত্মরক্ষার্থে গুলি চালানো হয়, তবে এর বিরোধিতা করে নিরস্ত্র নারী শিশু হত্যার ঘটনায় প্রশ্ন তোলেন বিজিবি মহাপরিচালক। Continue their highest effort so that loss of life doesn't take place. Criminals respond with abuses, strong pelting, attacks on BSF personnel, using sharp-edged lethal weapons in complete disregard of warnings by the BSF troops. গত কয়েক মাসে 2000-এর বেশি মানুষ ভারত থেকে পুশিন করা হয়েছে। এ বিষয়ে বিএসএফ মহাপরিচালক জানান, পুশিন নিয়ম অনুযায়ী হয়েছে। সীমান্ত অতিক্রম করায় ভারতীয় আইন মেনেই বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তবে রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকের পুশিন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের বিষয়ে প্রশ্নের জবাব দেননি বিএসএফ মহাপরিচালক। All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BJP. দুপক্ষের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালুর প্রস্তাব দিয়েছে বিএসএফ। সেক্ষেত্রে বিজিবিও ইতিবাচক সাড়া দিয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও মেডিকেল টেস্ট শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন। 1 মাস পর আবারও হাসপাতালের পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যা 7:40 রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন তিনি। এ সময় তাকে এক নজর দেখতে ভিড় করেন অসংখ্য কর্মী সমর্থক। হাসপাতালে যাওয়ার আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা ও বেশ কয়েকটি মেডিকেল টেস্ট করেন চিকিৎসকেরা। পরে রাত 11:30টার দিকে বাসায় ফেরেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, আপাতত বাসাতেই থাকবেন তিনি। তার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় অবহেলা হয়েছে বলেও অভিযোগ করেন জাহিদ হোসেন। ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। এর আগে 23 জুলাই রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তার জন্য শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 14 জনকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। এর আগে সকালে ডিআরইউতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের গোল টেবিল বৈঠকে যোগ দেন লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ কয়েকজন মুক্তিযোদ্ধা।
আকস্মিকভাবে তাদেরকে অবরুদ্ধ করে হেনস্থা করেন একদল লোক। পরে তাদেরকে আটক করে ডিবি কার্যালয়ে নেয় পুলিশ। কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রের 585 কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে 200 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদক। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করে সংস্থাটি। দুদকে আসা অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেওয়া একটি দলকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতার খোঁজে বিভিন্ন দফতরে এই অভিযান। প্রায় 200 কোটি টাকার ঘুষের বিনিময়ে উনি সম্প্রতি উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন, এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ সরকারের বাংলাদেশি টাকায় 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করে সংস্থাটি। এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অলাভজনক হওয়ায় চিলাহাটি সহ 3টি স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই বৈঠকে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আলোচনা হয় সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। সাম্প্রতিক আইন শৃঙ্খলা সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন উপদেষ্টারা। বৈঠকের বিস্তারিত জানাতে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ভারত বাংলাদেশ সীমান্তের নীলফামারীর চিলাহাটি, চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এগুলো আসলে কোনো কাজই হচ্ছে না, অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয়, সেখানে কিছু খরচ হয়। তো এই জন্য এই 3টিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজার, এবং একটির বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এর মাধ্যমে গুম বন্ধ হবে বলে প্রত্যাশা করছে সরকার। বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয়, গুম প্রতিরোধ ও প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত অনুমোদন পেয়েছে। ফকির লালন শাহের মৃত্যুবার্ষিকীকে ক শ্রেণীভুক্ত করে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। যশোরের দুঃখ ভবদহ, যার বেশিরভাগ এলাকা বছরের অধিকাংশ সময় পানিতে থই থই করে। এই এক কারণে মৌলিক চাহিদার প্রায় সব ক্ষেত্রেই দুর্ভোগ পোহাতে হয় এই অঞ্চলের লাখ লাখ মানুষকে। বর্ষা এলে ভিটেমাটি ছেড়ে সড়কের ওপর আশ্রয় নিতে বাধ্য হয় মানুষ। বছরের পর বছর ধরে চলছে এই ভোগান্তি। যশোরের ভবদহ অঞ্চল ঘুরে এসে মোবারক শুভ ও সোহেল কোরেশের ছবিতে আলামিন তুষারের রিপোর্ট।
ভবদহের মিজানুর। দ্বাদশ শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়াকে সঙ্গে নিয়ে অন্য সব দিনের মতো নৌকায় করে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়েছেন তিনি। বাবাকে নামানোর পর এই নৌকাতেই পানি মারিয়ে বাড়ি ফিরবে সুমাইয়া। ভবদহ কলেজে পড়ি, তা প্রতিদিন আমার নৌকায় করে যাওয়া আসা করতে হয়। সকালবেলায় বই পড়া বাদ দিয়ে আমার পার করে দিতে হবে। ভবদহের মনিরামপুরের মিজানুরের মতো লাখো মানুষের নিত্যদিনের চিত্র এটি। এই পানি কখনো কমে না, এই পানি 12 মাস কাল যাবত এইভাবে থেকে যায়। উঠোন থেকে শুরু করে পানিতে তলিয়ে আছে সড়কও। এর মধ্য দিয়েই সাইকেল চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফিরছে ফারজানা। কিন্তু বাড়িতে প্রবেশ করতে হবে বাঁশের সাঁকো দিয়ে। মায়ের সাহায্য ছাড়া যা মোটেই সম্ভব হয় না। চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক চাহিদার সবকিছুর জন্যই এসব এলাকার মানুষদের পানি পেরোনো ছাড়া উপায় নেই। স্কুল ব্যাগ শুদ্ধ আমি পানিতে করে গেছিলাম ইটি বেঁধে। স্কুল যাচ্ছি, আমার দাদা নৌকায় করে দিয়ে যায়। ডাক্তার সব আসতে পারে না, এইভাবে চলছে আর কি হাসপাতালটা। ডাক্তার রাস্তার পথে চিকিৎসা করতে হয়। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেও পানি কিছুটা কম, তবে ভবদহের অঞ্চলের বিভিন্ন জায়গায় এর থেকেও অনেক বেশি পানি। এখানে কোম্পানি হবার কারণটা কি জানেন? কোম্পানি হওয়ার কারণটা সামনেই মূল সড়ক। যশোর জেলার দক্ষিণ পূর্ব অংশে অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া ও ফুলতলার কিছু অংশ নিয়ে গঠিত এসব এলাকায় যেন দুর্ভোগের শেষ নেই। গত বছর দান হয়নি, এবছরও দান হইলো না, তাহলে তারা কি খাবে? বাড়ির সব জল ঠল উঠে গেছে, পানি উঠে গেছে। উপর করে উঁচু করে কিছু দিয়ে ওই কিনা চুলের পরে তাই রান্না করতে। ওই জাতি কবে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। একসময়ে বিশাল নদী এখন যেন কেবলই আক্ষেপ আর দুর্ভোগের নাম। প্রতি বর্ষায় পানিতে টইটুম্বুর হওয়া নদী আর খাল গরমের আগে শুকোয় না। তাই তো আব্দুল হালিমের বসবাস সড়কে। আগস্টের শেষেও কেশবপুরের অন্তত 350 পরিবার ঘর বেঁধেছেন যশোর সাতক্ষীরা মহাসড়কে। এই পাশে প্রত্যেকের বাড়ি পানি। প্রতি বছর 4 মাস এই রোডের ধারে থাকি, এখনো হাঁটু পানি আর রাস্তায় মাজা। গতবার গাড়ি উঠে দিয়েছিল টঙ্গের পারে। 6 মাস যদি পাতা ঘাটে থাকতে বাসা কাছা কিভাবে নিয়ে রাখবো? এদিকে যশোরের পানি উন্নয়ন বোর্ড বলছে 60-এর দশকে নির্মিত জলকপাটগুলোর জীবনকাল অনেক আগেই শেষ হয়েছে। ঝুঁকি সত্ত্বেও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে গেটগুলো। 50 বছর যদিও লাইফ টাইম ধরি, লাইফ টাইম কিন্তু চলে গেছে। তারপরেও মানুষের চাহিদাকে আমি শ্রদ্ধা করে আমি কিন্তু ইতিমধ্যে 6টা গেট খুলে দিছি। একসাথে খুলতে পারতেছি না, কারণ স্ট্রাকচারটা নিতে পারবে কিনা এই একটা ভয়। এই জন্য ধাপে ধাপে করে আমি সেটাও খুলে দিছি। ভুক্তভোগী মানুষ তারা কি বলতেছে সেইটার সাথে কারিগরি যে বিষয়টা আছে, এই দুইটা সমন্বয় করে আমরা স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আগাচ্ছি। জলাবদ্ধতা সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড 1961 সালে 5টি স্থানে 44টি স্লুইস গেট স্থাপন করে। বর্তমানে 18টি পলিজমে বন্ধ। এতেই মুক্তেশ্বরী, শ্রীহরি ও টেকা নদী নাব্যতা হারিয়ে ফেলছে বলে মনে করেন অনেকেই। আল আমিন তুষার, সময় সংবাদ, যশোর। মুনাফার পাশাপাশি ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের শেয়ার হোল্ডার ও আমানতকারীদের। এমন নিয়ম রেখে চূড়ান্ত হচ্ছে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। নতুন আইনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ইচ্ছাকৃত খেলাপি বা ব্যাংক পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ, মুনাফা বা সুদ মওকুফ করা যাবে না। একই সঙ্গে পরিচালনা পর্ষদ গঠনে থাকছে না প্রচলিত ব্যাংকের নিয়ম। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2024 সালে ব্যাংকিং খাতে ইসলামী ধারার ব্যাংকের অংশীদারিত্ব 24%। 1983 সালে শরিয়াহ ভিত্তিক ব্যাংকের কার্যক্রম শুরু হলেও ইসলামী ব্যাংকের নেই নির্দিষ্ট নীতিমালা। এতদিন প্রচলিত ব্যাংকিং আইনের অধীনে পরিচালিত হতো এসব ব্যাংক। ফলে শেয়ার বন্টন, পরিচালনা পর্ষদ, ঋণদান ও আদায় প্রক্রিয়া, মূলধন ও মুনাফা বন্টন সহ নানা বিষয়ে সামঞ্জস্য পাওয়া যায় প্রচলিত ব্যাংকিং এর সাথে। সম্প্রতি এসালমের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকগুলোর ঢালাও ঋণ দেয়াতে দেউলিয়া হওয়ার পথে এলে এবার ব্যাংকগুলোর মূল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের 5 আগস্টের পর ব্যাংকগুলোতে নতুন দায়িত্ব পাওয়া পরিচালকরাও বলছেন, দীর্ঘদিন ধরেই ব্যাংকগুলো পরিচালনায় ব্যত্যয় হয়েছে মূলনীতি ও উদ্দেশ্যের। ইসলামী ব্যাংকিং এর অবজেক্টিভ হচ্ছে সার্বজনীন কল্যাণ করা হবে, জনগণের সম্পদ জনগণের কাছে যাবে। আমাদের এখানে কনসেন্ট্রেশন মতিঝিলে আর গুলশানে, এবং মতিঝিল আর গুলশানের সাধারণ লোকেরা কিন্তু এই ডিপোজিটের বেনিফিশিয়ারি না, ওখানে কিছু বাছাই করার লোক। প্রচলিত ব্যাংক ও শরিয়া ভিত্তিক ব্যাংকের সমান গুরুত্ব দিতে ইসলামী ব্যাংক কোম্পানি আইন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন আইনে পরিচালক পদে 6 বছরের বেশি কেউ থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া ব্যাংকের বর্তমান বা সাবেক কোনো পরিচালকের সাথে সম্পর্কিত কোনো ঋণ বা ইচ্ছাকৃত কোনো খেলাপির ঋণ মওকুফ করতে পারবে না ইসলামী ব্যাংকগুলো। বোর্ড কর্তৃক আবার একটা শরিয়া বোর্ড গঠিত হবে।
সেই শরিয়া বোর্ডে কিন্তু ইসলামিক বাণিজ্য এই বিষয়ে জ্ঞান থাকতে হবে। ইনোভেটিভ কোনো প্রোডাক্ট যদি তারা লঞ্চ করতে সেই প্রোডাক্টটাও ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক কিনা সেটা ওই বোর্ড কর্তৃকই ভেরিফাইড হবে। এছাড়া মুনাফা বন্টন ও শেয়ারের অংশীদারিত্বে শরিয়াহ আইনের নিয়মে লভ্যাংশের সাথে ক্ষতির অংশীদার হবেন বিনিয়োগকারী ও আমানতকারীরা। ইসলামী ব্যাংকের সাথে যখন আপনি আমানত করবেন তখন শুধুমাত্র মুনাফা হবে এই একটি বিষয়কে টার্গেট করে আপনি ওখানে আমানত রাখবেন না। আপনি ওখানে লস হলে সে লস ইনকার করার মতো মানসিকতা আপনার থাকতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক আইনের আওতায় থাকা ব্যাংক অন্য কোনো কোম্পানির শেয়ার কিনতে এবং লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ ও নিয়ম মানার বাধ্যবাধকতা থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বার্থিং সূচক বাড়ানোর পাশাপাশি কন্টেইনার জট নিয়ন্ত্রণের মাধ্যমে বহির্নোঙরে জাহাজের অবস্থানের সময় 7 দিন থেকে 12 ঘন্টায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। স্থগিত করা হয়েছে পেনাল রেন্ট। বহির্নোঙরে অলস বসে থাকা জাহাজগুলোকে গুনতে হচ্ছে না ডেমারেজ। এতে দৈনিক 15 থেকে 20 হাজার মার্কিন ডলার বাঁচছে আমদানিকারকদের। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বৃহস্পতিবার দুপুর 2:30 থেকে বিকেল 3টের মধ্যে মাত্র 8 ঘন্টায় চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিতে বার্থিং নিচ্ছে অন্তত 6টি জাহাজ। জিসিবিতেও একাধিক জাহাজ বেরার সুযোগ পেয়েছে। আর একই সময়ে বন্দর ছেড়ে গেছে রপ্তানি পণ্য নিয়ে 3টি ফিডার ভেসেল। অথচ গত কয়েকদিন আগে এসব জাহাজকে বন্দরে বার্থিং পেতে বহির্নোঙরেই অপেক্ষা করতে হতো 7 থেকে 8 দিন। আর এখন তা নেমে এসেছে 12 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 দিনে। আমাদের এখান থেকে আমরা আসলে মেটিকুলাস প্ল্যানিং করেছি যাতে আমাদের ব্যবসা বান্ধব একটা পরিবেশ তৈরি হয়। জাহাজে ব্যবসায়ীরা অল্প সময়ের ভিতরে জাহাজগুলোকে এখানে মালামাল এনে বন্দর থেকে ডেলিভারি নিতে পারে। চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে বর্তমানে 86টি জাহাজের অবস্থান রয়েছে। এর মধ্যে প্রধান জেটির 10টি সহ কন্টেইনারবাহী জাহাজ রয়েছে 16টি। অবশ্য জুন জুলাই মাসে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় পণ্যবাহী জাহাজের সংখ্যা 120 থেকে 130টি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের জন্য পণ্য নিয়ে আসা ফিডার এবং মাদার ভেসেলগুলোকে এখন আর অলস বহির্নোঙরে বসে থাকতে হচ্ছে না। বাংলাদেশ জলসীমায় প্রবেশের কয়েক ঘন্টার মধ্যে বার্থিং সুবিধা পাচ্ছে চট্টগ্রাম বন্দরে। শিপিং ব্যবসায়ীদের অভিযোগ, বর্তমানে জাহাজ জট পরিস্থিতির কিছুটা উন্নতি হলো, তার আগে বন্দরের প্রধান জেটিতে বার্থিং পেতে দেরি হয় কন্টেইনারবাহী জাহাজগুলোকে বহির্নোঙরেই অলস বসে থাকতে হয়েছে। আর তাতে জাহাজ বেঁধে 15,000 মার্কিন ডলার থেকে শুরু করে 20,000 মার্কিন ডলার পর্যন্ত ড্যামারেজ হয়। একই সঙ্গে মেইনলাইন অপারেটরদের কাছে চট্টগ্রাম বন্দরের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছিল। বন্দর কাস্টম রিলেটেড এটাকে যদি আমরা যে কোনো সব কিছু ঊর্ধ্বে রেখে যেন কোনো ধরনের এইটার যেন কাজের এফেক্ট না হয়, বিশেষ বিবেচনায় জরুরি সেবার পর্যায়ে নিয়ে যদি আমরা এটাকে মেনটেন করি তাইলে কিন্তু এই কনজেশন হবে না, তাহলে আমাদের সেই ক্ষতিটাও আসবে না। এদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের বিভিন্ন ইয়ার্ডে আটকে পড়া কন্টেনার বাইরের ইয়ার্ডগুলিতে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি ডেলিভারিতে গতি আনায় কন্টেনার জটও এখন নিয়ন্ত্রণে। 59,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 43,447 টিউএস। এই অবস্থায় আটকে পড়া কন্টেনারের উপর 4 গুণ হারে প্যানেল রেন্ট আদায় স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মারাত্মক কন্টেনার জট সৃষ্টি হয় গত 10 মার্চ। এই প্যানেল রেন্ট জারি করেছিল বন্দর। বিভিন্ন আমদানিকারকদের রিকোয়েস্টে আমরা 1 মাসের জন্য যে 4 গুণ হারে আমরা প্যানেল রেন্ট আরোপ করেছিলাম সেটা আমরা 1 মাসের জন্য স্থগিত করেছি পরীক্ষামূলকভাবে। খাদ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, লোহার স্ক্র্যাপ সহ বাল্ক পণ্যবাহী জাহাজগুলো বহির্নোঙরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করায় তেমন জটিলতা হয় না। কিন্তু কন্টেনারবাহী জাহাজগুলোকে লোড আনলোডের জন্য বন্দরের জেটির প্রয়োজন হয়, জটের সৃষ্টি হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। বর্তমানে 51 জেলেকে জিম্মি করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি। অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমে জেলেদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী ও সাগর মোহনায় বেপরোয়া মিয়ানমারের আরাকান আর্মি জলসীমার সৈন্যরেখা থেকে একের পর এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাচ্ছে তারা।
আরকান আর্মির হাতে এখন পর্যন্ত 51 জন জেলে জিম্মি রয়েছে। বৃহস্পতিবার বিকেলে মতবিনিময় সভায় এ তথ্য জানান রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন। তাদের সাথে কোনো ফর্মাল রিলেশন আমাদের নাই, আমরা একটা ওয়ার্কিং রিলেশনের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছি এবং তাদেরকে আমরা প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে থাকি যেন এরকম জেলেদেরকে তারা ধরে নিয়ে না যায়। বাংলাদেশের সঙ্গে থাকা পুরো সীমান্তের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির হাতে। আর দেশটির অভ্যন্তরে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতির মধ্যে সক্রিয় রোহিঙ্গাদের কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীও। এ কারণে সীমান্তে আরকান আর্মির তৎপরতাও বৃদ্ধি পেয়েছে, আর সেই সুযোগে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। বিজিবি জানায় প্রকৃতিগত কারণে ডুবোচর সৃষ্টি হওয়ায় জেলেদের মাঝে মাঝে সৈন্যরাকা অতিক্রম করে যেতে হয় মিয়ানমারের সীমানার দিকে। অনেক সময় ভুল করেও ঢুকে পড়েন মিয়ানমারের জলসীমায়। এইটা অপহরণ বলা যাবে না, সীমান্ত অতিক্রম করার দায়ে, তবে আমরা কোনোভাবেই এইটা মেনে নেই না। এদিকে সীমান্তে মানবিক কারণে কিছু অসহায় ও আহত রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়েছে বলে জানান বিজিবির রামু সেক্টর কমান্ডার। তবে সীমান্তে মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে। গোলাগুলির কারণে, যুদ্ধের কারণে এখানে আহত হচ্ছে, অনেক নিহত, খুব গুরুতর মুমূর্ষ অবস্থায় এসে থাকে, তাদেরকে কিন্তু আমরা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেই। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। তবে সচেতন না হলে ঝুঁকি থেকেই যাচ্ছে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের জন্য। সীমান্ত ক্রস করে মিয়ানমার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাতভর নদ থেকে অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে শত শত ঘনফুট বালু, পরে তা নিয়ে বাল্কহেডে করে নিয়ে যায় অসাধুরা। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড থেকে ড্রেজিং করে নদের পাড়ে রাখা বালু দিন দুপুরে লুট করছে সিন্ডিকেটের সদস্যরা। এই দুই কারণে চরম ঝুঁকিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত প্রায় 98 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। এখনই ব্যবস্থা না নিলে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। যদিও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদত আকন। মাদারীপুরের শিবচরের নয়াবাজার এলাকায় 2023 সালের নভেম্বরে 97 কোটি 50 লাখ টাকা ব্যয়ে 550 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করে এলজিইডি। এর ফলে সরাসরি উপজেলার সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নীলক্ষী ইউনিয়নের বাসিন্দারা যাতায়াত শুরু করেন। সড়কে পথ কমে যায় প্রায় 12 কিলোমিটার। সেতু উদ্বোধনের আগে ড্রেজিং করে শত শত ঘনফুট বালু নয়াবাজার এলাকায় নদের পাড়ে রাখে পানি উন্নয়ন বোর্ড। সেই বালু ও মাটি ট্রাকে করে দিন দুপুরে নিয়ে যাচ্ছে অসাধুরা, এতে ভাঙছে নদের পার। অপরদিকে সেতুটির আশপাশে রাতভর ড্রেজার মেশিন বসিয়ে আড়িয়াল খাঁ নদ থেকে শত শত ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করছে একটি চক্র। এই দুই কারণে এখন চরম ঝুঁকিতে সেতুটি। মাঝে মধ্যে দেখি ট্রাক্টর এখান থেকে যায়, চিপা চাপাতা বাইর হয়, ঠিক আছে, তো এরকম মাঝে মধ্যে দেখি। কিছু অসাধু ব্যবসায়ী আছে, তাদের কারণে ক্ষতিটা বেশি হচ্ছে বালু উত্তোলনের কারণে। সরেজমিনে দেখা যায় নদের পাড়ে রাখা বালু শ্রমিক দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে নয়াবাজার এলাকার এক বাসিন্দা। তবে এগুলো নিজের ক্রয়কৃত বালু বলে দাবি তার। বালু সব নদীর ভিতরে বিলীন হয়ে যেতেছে, এই জন্য আমার বালুগুলা রক্ষার ক্ষেত্রে আমি বালুগুলা উঠেই আমার এখানে আরেকটা বেড আছে, ওইখানে আমি উপরে নিয়ে আসতেছি আর কি। এরই মধ্যে সেতুটি রক্ষায় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে এলজিইডি। অপরদিকে প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে 500 মিটার বাঁধের জন্য 6 কোটি টাকার প্রকল্প চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডকে অবহিতকরণ করা হয়েছে এবং আমার চাইতে ওনারা বিষয়টা আরও বেশি অবগত আছেন। তাদেরকেও জানানো হয়েছে যে তাদেরও যদি কোনো বাজেট থাকে, তারা যদি আমাদেরকে প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা তাদের এই ব্রিজের প্রোটেকশনের যে আমাদের গাইডলাইন দেওয়া লাগে সেটা আমরা ব্যবস্থা করে দেব। অবশ্য অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ আর সরকারি বালু লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। যেহেতু আমাদের এখানে কোনো বালিমহল নাই, সেহেতু এখান থেকে বালি উত্তোলনের কোনো সুযোগ নেই। যদি কেউ বালি অবৈধভাবে উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নয়াবাজারের এই সেতু দিয়ে 3টি ইউনিয়নের 50,000 মানুষ যাতায়াত করেন। উদ্বোধনের 5 বছর পার হলেও এখনও ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়নি ইনডোর সার্ভিস। এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোর সেবা চালু থাকলেও দেখা মেলে না কোনো চিকিৎসকের। এমনকি নার্সরাও কর্মস্থলে যোগ না দিয়েই বেতন নিচ্ছেন ঘরে বসে। কর্তৃপক্ষ বলছে, হাসপাতাল নির্মাণের পর সৃজন করা হয়নি প্রয়োজনীয় পদ। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভর দুপুরে শুনশান নীরবতা হাসপাতালে, বন্ধ বেশিরভাগ কক্ষ, নেই কোনো রোগী ও চিকিৎসকের দেখা। 2020 সালের 24 মার্চ উদ্বোধন করা হয় ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 50 শয্যার এই হাসপাতালে এখন পর্যন্ত পদায়ন করা হয়েছে একজন করে আবাসিক মেডিকেল অফিসার ও সার্জন। নার্সের সংখ্যা 20 জন। এর বাইরে কোনো টেকনিশিয়ান, আয়া, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীর কোনো পদ সৃষ্টি করা হয়নি। এ কারণে এখনো পর্যন্ত চালু করা যায়নি ইনডোর সার্ভিস। অথচ শয্যা, অপারেশন থিয়েটার এবং বিভিন্ন পরীক্ষা যন্ত্রপাতি পড়ে আছে অযত্নে। এলাকাবাসীর অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত আউটডোর সেবা চালু থাকার কথা থাকলেও দেখা মেলে না কোনো চিকিৎসকের। এমনকি নার্সরাও কর্মস্থলে যোগ না দিয়েই বেতন নিচ্ছেন ঘরে বসে। হাসপাতালে মেশিনপত্র সব আছে, কিন্তু হাসপাতালে চিকিৎসা পূর্ণাঙ্গভাবে শুরু হয় নাই। বেশিরভাগই রোগী ভর্তি তো রাখে না, ফরিদপুর পাঠাই দেয়। আমরা চাই 24 ঘন্টা যাতে হসপিটাল চালু থাক। কর্তৃপক্ষ বলছে তৃতীয় শ্রেণীর 8টি ও চতুর্থ শ্রেণীর 12টি পদে জনবল থাকার প্রয়োজন থাকলেও এখন পর্যন্ত 15টি পদ সৃজন করেনি মন্ত্রণালয়। আর 5টি পদ সৃজন করলেও জনবল নিয়োগ হয়নি। এ কারণে ইনডোর সেবা চালু করা সম্ভব নয়। তবে পদ সৃজন করে পদায়নের জন্য আবেদন করা হয়েছে। জনবল ছাড়া তো ইনডোর চালু করা একেবারে অসম্ভব, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। জনবল প্রয়োজন, পাশাপাশি আমাদের ডক্টরের প্রয়োজন আছে। আমাদের চিকিৎসক সংকট আছে, সেটা পদ সৃজনের জন্য আমরা গত 2 মাস আগেই কাগজপত্র পাঠাইছি। আশা করি পদ সৃজন হইলে এবং নিয়োগ হইলে আমরা অন্তর্বিভাগ দ্রুতই চালু করতে পারব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে সরকার ব্যয় করে 18 কোটি 70 লাখ টাকা। সময় সংবাদ, ফরিদপুর। গোপালগঞ্জে নয়, মুন্সিগঞ্জের সিরাজদিখানে হবে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট। রাজধানীর কাছে ইছামতি নদীর তীরে প্ল্যান্টটি ঘিরে কর্মসংস্থান তৈরি হওয়ার আশা করছেন স্থানীয়রা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরের জনপদ সিরাজদিখান উপজেলার চিত্রকোটের গোয়ালখালী। অবশেষে রাজধানীর কাছের এই জনপদকেই বেছে নেওয়া হয়েছে ভ্যাকসিন প্ল্যান্টের জন্য। 16 আগস্ট এলাকাটি পরিদর্শন করে তা চূড়ান্ত করেছেন স্বাস্থ্য উপদেষ্টা। ভ্যাকসিন উৎপাদনের পর তা ফ্রিজিং করে সারা দেশে সরবরাহ করা হবে। সহজ যাতায়াত ও রাজধানীর কাছাকাছি হওয়ায় এই এলাকা নির্ধারণ করা হয়। চট্টগ্রামে প্রক্রিয়াধীন অ্যান্টিভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে পূর্ণ সক্ষমতা অর্জনে আরও 2.5 থেকে 3 বছর সময় লাগবে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। সেই মেশিনারিজগুলো আমরা চেষ্টা করব যত দ্রুত আনা যায়। তবে যেটা বলা হচ্ছে, কারণ এগুলো একদিকে পাশ হইতে হবে, নানা সিস্টেম তো আছে, প্রায় 6 মাসের মতন লেগে যাবে। প্রকল্পটি ঘিরে এলাকাটিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এতে স্থানীয়রা খুশি। এই প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে বিসিক। আমাদের মুন্সিগঞ্জ জেলাতে যদি একটা কারখানা তৈরি হয়, তাহলে আমাদের জনগণের খুব সুবিধা হবে। দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, কর্মসংস্থান হবে। হ্যাঁ, এগুলো তো মানুষের উপকারের জন্যই করা হইতেছে। দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট আমাদের এখানে স্থাপিত হবে। আমরা তাদেরকে মধ্যে 40 একর জমি বরাদ্দ দিয়েছি এবং তারা খুব শীঘ্রই তাদের নির্মাণ কাজ এখানে শুরু করবে। তাই ডিবিডি অনুমোদন পর্যায়ে আছে। অনুমোদন হলে তারা এখানে তারা কাজ শুরু করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 3124 কোটি টাকা। মানিকগঞ্জের পর গোপালগঞ্জ ঘুরে অবশেষে দেশের প্রথম ভ্যাকসিন প্ল্যান্ট হতে যাচ্ছে মুন্সিগঞ্জের এখানে। ওষুধের পাশাপাশি এখানে তৈরি হবে অ্যান্টিভেনম। তাই বিসিক কেমিক্যাল পার্কের 40 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের গোয়ালখালী থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মীর কাদিম মাছের আড়তে ইলিশ কিনতে মানুষের উপচে পড়া ভিড়। তবে ভরা মৌসুমেও চড়া দামের কারণে ক্ষুব্ধ ভোক্তা ও পাইকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। শরতের শুভ্র সকালে চারিদিকে কিন্তু এই রূপালী ইলিশের ঝিলিক ছড়িয়ে পড়েছে এবং ইলিশের যে বড় বড় পসরা বসেছে, এই পসরা ঘিরে কিন্তু নানা অঞ্চল থেকে পাইকার এবং শৌখিন ক্রেতারা এসছেন। এবং এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই সময়টায় ইলিশের প্রচুর সরবরাহ থাকবার কথা, সেই অনুযায়ী কিন্তু সরবরাহ দেখা যাচ্ছে। তবে চড়া দামের কারণে কিন্তু
ক্রেতারা ক্ষুব্ধ এবং এখানে যে ইলিশগুলো দেখছেন এগুলো কিন্তু বেশিরভাগই উপকূলীয় ইলিশ এবং এখানকার যারা আড়তদার তারা বলছেন যে সাগরে ইলিশের প্রচুর ধরা পড়ছে, কিন্তু নদীর ইলিশ অপেক্ষাকৃত কম, আর বিশেষ করে পদ্মায় কোনো ইলিশই তারা পাচ্ছেন না এবং এই জন্য কিন্তু কারেন্ট জাল এবং এই যে অবৈধভাবে বালু উত্তোলনকে দায়ী করছেন। বিচ্ছিন্নভাবে যে নদীতে বালু উত্তোলন করা হচ্ছে সে কারণে কিন্তু ইলিশ পদ্মায় এসে পৌঁছাতে পারছে না বলে তারা দাবি করছেন এবং এই ইলিশের যে সরবরাহ এত, তারপরে এখানে কিন্তু বড় ইলিশ যেগুলো 1 কেজি বেশি ওজন সেগুলো বিক্রি হচ্ছে কিন্তু 2500 টাকা কেজি দরে, আর যেগুলো 1 কেজি ওজনের সেই ইলিশ কিন্তু 2200 টাকায়, আর সর্বনিম্ন কিন্তু ছোট ইলিশ 500 টাকা কেজি, কোনোটা 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে এই ইলিশের এত সরবরাহের পরেও যে দাম এত বাড়তি সেই ব্যাপারে কিন্তু ভোক্তারা বলছেন যে এগুলো তাদের যে জিম্মি করে রাখা এবং এই যে ভোক্তাদের ব্যাপারে যে সিন্ডিকেট করে তারা এই দাম বাড়িয়ে দিচ্ছে, কারণ গেলকার থেকে কিন্তু 150 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। তারা বলল যে একই এলাকার মাছ একই সব কিছু কিন্তু এই ছুটির দিনে দামটি বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই বাজার মনিটরিংয়ে কিন্তু যথাযথ ব্যবস্থা নেই এবং অন্যান্য যে খাল বিলের তাজা মাছ সেগুলো কিন্তু প্রচুর কষ্ট বসেছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু চড়া দাম ছুটির দিনের কারণেই এই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই বলে দাবি করা হচ্ছে এবং আড়তদাররা বলছেন যে ছুটির দিনে চাহিদা বেশি থাকে, সেই তুলনায় সরবরাহ কম, সে কারণে দাম বেশি। আর এই হাটে কিন্তু এখনো শিং মাছে বাসন্তী রং মেশানো হচ্ছে, যেটি কাপড়ের রং এবং জীবননাশক এই রং কিন্তু এই মাছে মেশানোর পরেও এখানে মনিটরিং নেই এবং এই এলাকায় যে ধলেশ্বরী তীরের শতাব্দী প্রাচীন এই বিশাল হাট সেটি কিন্তু ফজরের পরপরই জমে ওঠে এবং সেটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এবং এখানে যে 43টি আড়ত আছে এই আড়ত ঘিরে কিন্তু এই স্থানীয় মাছ ছাড়াও দেশের অন্তত 15টি জেলা থেকে মাছ এখানে আসে এবং বিশেষ করে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণের মাছ কিন্তু খুব দ্রুত এসে পৌঁছায়। কিন্তু এই বাজারের প্রবেশের যে পথ সেগুলো কিন্তু এতটা সরু এবং ভাঙাচুরা, সে কারণে কিন্তু কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একই সঙ্গে যে এই পাশে ধলেশ্বরী বিশাল নদী, যেই নদী দিয়ে দক্ষিণের লঞ্চগুলো রাজধানী ঢাকায় প্রবেশ করে, সেই লঞ্চগুলো কিন্তু এখানে নোঙর করতে পারছে না। এখানে যে বন্দরের ঘাট সেই ঘাটে ভিড়তে না পারবার কারণে কিন্তু মাছ নদীর মাঝে ট্রলার দিয়ে নামাতে হচ্ছে অথবা মুন্সিগঞ্জ ঘাটে নামাতে হচ্ছে, এতেও ব্যয় বাড়ছে। এটিও মাছের দাম বাড়ার একটি কারণ বলছেন। আপনারা দেখছেন যে ইলিশ, এগুলো সামুদ্রিক ইলিশ যে কিভাবে বরফ দিয়ে পসরা সাজিয়ে রাখা হয়েছে, এগুলো কিন্তু সড়ক পথে এসছে এবং এই মাছের যে বিভিন্ন রকম পসরা, সেই পসরা গেছে কিন্তু হাটটাকে মাছ যে বিক্রি হচ্ছে সেই মাছের যে মান সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে এবং আপনারা জানেন যে এই অক্টোবর থেকে কিন্তু অন্তত 22 দিনের জন্য যে মা ইলিশ রক্ষার জন্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে। তার আগে কিন্তু ইলিশের স্বাদ নেবার জন্য অনেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু বেশি দামের কারণে তারা চ্যালেঞ্জে যে তাদের স্বাদ সেটি নেওয়ার ক্ষেত্রে ব্যাঘাত তৈরি হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে মীর কাদিম আড়তে মাছের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ইলিশের খবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল। এবছর বৃষ্টি কম হওয়ায় আশানুরূপ পাট উৎপাদন হয়েছে মানিকগঞ্জে, যদিও উৎপাদন খরচ বাড়ায় কাঙ্ক্ষিত লাভ না হওয়ায় হতাশ কৃষকরা। তাই চাষিদের কথা মাথায় রেখে রপ্তানি বাড়াতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এদিকে পাটের ব্যবহার বাড়াতে প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি উপদেষ্টার। ভোর থেকেই হাকডাকে সরগরম মানিকগঞ্জের 200 বছরের ঐতিহ্যবাহী ঘিওরের পাটের হাট। মন প্রতি পাট বিক্রি হচ্ছে 3600 থেকে 3700 টাকায়। তবে উৎপাদন খরচ বাড়ায় কম লাভ হওয়ার কথা জানাচ্ছেন কৃষকরা। আমাকে তো ভাই পোষায় না, এখন কৃষকের দাম বেশি, কামলার দাম বাড়তি, সারের দাম বাড়তি, আটকার দাম যদি বাড়তি হয় একটু ভালো হয় আমাদের। 4000-এর উপরে পাটের দাম পোষাইব একটা। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে দেশের পাটকলগুলোতে পাটের ব্যাপক চাহিদা রয়েছে। পাট অনেক আমদানি আছে, আপনার ঘিওর হাট বড় হাট। আমি দিতেছি নদীর পার RM জুট মিলে, টিমেক্সে, বগুড়া জুট মিলে। বৃষ্টি হলেই হাঁটু পানি এবং কি কাদা, এই জায়গায় পাট কেনার মতন কোনো পরিবেশ নেই আর কি। 174 বছর আগে এই হাট লাগছে,
কিন্তু সেই হাটের জন্য কোনো কার্যকলাপ, কোনো কাজ হচ্ছে না। শুধু দেশের বাজারই নয়, আন্তর্জাতিক বাজার ধরতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিদেশে আমাদের পাট চাষিদের পাটটা রপ্তানি করলে আসলে তারা তাদের যে বিকৃত অর্থ তারা বেশি পরিমাণে পাবে। এ লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা যখনই সুযোগ পাই আমাদের যারা ঊর্ধ্বতন মহল আছে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, আমরা ওনাদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করছি। এদিকে পাট ও পাটজাত দ্রব্যের ব্যবহার বাড়াতে পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। পলিথিন যদি বন্ধ করে দিতে পারেন সবাই আবার পাটজাতের ভিতরে রাখবে। এখন কিন্তু আমাদের দেখবেন যে কৃষি বা ইসের থেকে এই পলিথিন এবং প্লাস্টিক এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় ৪,২৭৫ হেক্টর জমিতে ১৭,০০০ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভারতের অগ্নি-5 ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যকে নতুন চ্যালেঞ্জে ফেলেছে। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান ছাড়াও চীনের কৌশলগত লক্ষ্যবস্তুকে নিশানায় রাখতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে কাজ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভারতের সঙ্গে তাল মেলাতে পারছে না। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের অগ্নি-6 প্রকল্প চালু হলে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাবে, যা কেবল পাকিস্তানের সঙ্গে নয়, ভারত, চীন ও বৈশ্বিক শক্তির দ্বন্দ্বেও প্রভাব ফেলবে। গেল ২০ আগস্ট ওড়িশা উপকূলে অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। ১৭ মিটার লম্বা ও ৫০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের দ্রুততম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এর পাল্লা ৫,০০০ কিলোমিটার, যা সহজেই পাকিস্তান ছাড়াও চীনের কৌশলগত শহরগুলোতে আঘাত করতে পারে। ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোয় নতুন করে চাপের মুখে পড়েছে পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তান রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের প্রতিরক্ষা দুর্বলতা কাটানো। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের অগ্নি-5 পরীক্ষা কেবল পাকিস্তানকে লক্ষ্য করে নয়, বরং চীনকে লক্ষ্য করেও সতর্ক বার্তা দিচ্ছে। তবুও প্রতিবেশী পাকিস্তান নিজেদের সামরিক বাহিনীকে দ্রুত প্রতিরোধমূলক কর্মসূচি জোরদার করতে হচ্ছে। ভারতেরই মধ্যে অগ্নি-6 প্রকল্প হাতে নিয়েছে, যা 10,০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে এবং বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর জবাবে পাকিস্তানও তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাড়াতে পারে। তবে পাকিস্তান অর্থনৈতিক ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ভারতের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারছে না। ফলে প্রতিযোগিতা অসমান হলেও দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। পশ্চিমা দেশগুলো আগে থেকেই ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়নকে সমর্থন দিচ্ছে, কিন্তু পাকিস্তানের প্রযুক্তি অর্জন নিয়ে তারা বরাবরই ছিল উদ্বিগ্ন। তাই ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা নিয়ে এই প্রতিযোগিতা কেবল ভারত পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এতে যুক্ত হচ্ছে ভারত চীন প্রতিদ্বন্দ্বিতা এবং বৈশ্বিক শক্তির দ্বন্দ্ব। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। কারণ রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তবে শুধুমাত্র মুকেশ আম্বানির জন্য ভারত সরকার বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করছে তা নিয়ে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে 25% অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। আর রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে এশিয়ার ধনী ব্যক্তি মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। 2021 সালে রিলায়েন্সের মালিকানাধীন গুজরাটের জামনগর শোধনাগারে মোট অপরিশোধিত তেলের মাত্র 3% এসেছিল রাশিয়া থেকে। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর 2025 সালে তা 50% পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, ইউক্রেনে হত্যা বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগে নিষেধাজ্ঞার সায় দেওয়ার বদলে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে চীন ও ভারত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কিছু ধনী পরিবার রুশ তেল আমদানির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত জামনগর রিফাইনারি থেকে সারা বিশ্বে রপ্তানি হয়েছে $85.9 বিলিয়ন পরিশোধিত তেল। এর মধ্যে $36 বিলিয়ন তেল গেছে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতে। শুধু ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়েছে প্রায় $19.7 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্রে $6.3 বিলিয়ন মূল্যের পরিশোধিত তেল।
একটি কোম্পানির লাভের জন্য এই বিপুল পরিমাণ শুল্কের বোঝা বহন করছে ভারত সরকার এ বিষয়ে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের মধ্যে। অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দেশের মানুষের চেয়ে কি মুকেশ আম্বানির স্বার্থের প্রতি গুরুত্ব দিচ্ছে মোদী সরকার? আবার কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ককে সম্পূর্ণ ধাপ্পাবাজি বলে অভিহিত করেছেন। কারণ চীন রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শেখ সাদি মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আবারও ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা তীব্র হওয়ায় ইউরোপের এই 3 দেশ স্থানীয় সময় বৃহস্পতিবার স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে। এই ধারা অনুযায়ী 30 দিনের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে। যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত 2015 সালের চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল দেশটি, কিন্তু পশ্চিমা দেশগুলোর মতে ইরান শর্ত ভঙ্গ করেছে এবং এখন আর আলোচনার কোনো অগ্রগতি হচ্ছে না। চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে নতুন করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রধান 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, ইরান বেসামরিক প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা কেবল সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। তারা মনে করছে এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। এই কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপের এই 3 দেশ স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়েছে। এই ধারা অনুযায়ী 30 দিনের মধ্যে যদি নতুন কোনো সমঝোতা না হয় তবে স্বয়ংক্রিয়ভাবে আগের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে যাবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জানিয়েছেন, সম্প্রতি শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিলের সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু ইরান সেই শর্ত মানতে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। এতে বাধ্য হয়ে ইউরোপীয় মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। তবে একই সঙ্গে সরাসরি আলোচনার দরজা খোলা রেখেছে যুক্তরাষ্ট্র, যাতে দীর্ঘমেয়াদে ইস্যুটির শান্তিপূর্ণ সমাধান খোঁজা যায়। অন্যদিকে তেহরান জানিয়েছে এই উদ্যোগ চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে এবং পরিস্থিতি আরও জটিল করে তুলবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। জানানো হয়, ইরান সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে চুক্তি টিকিয়ে রাখার জন্য। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের এই উদ্যোগ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর আর সাংবাদিকদের ভিসার মেয়াদ 240 দিন ধার্য করা হবে উল্লেখ করে একটি খসড়া প্রকাশ করা হয়েছে। এদিকে 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটকিন। যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনে আরও কঠোরতা আনতে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার প্রকাশিত নতুন খসড়া নিয়মে বলা হয়, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকতো, তা কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে 90 দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করেছেন। এছাড়া প্রায় 3,55,000 সাংস্কৃতিক বিনিময় অংশগ্রহণকারী এবং 13,000 বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের কার্যক্রম ভালোভাবে তদারকি ও নজরদারি করতে এই পরিবর্তন আনা জরুরি। এছাড়া এই প্রস্তাবের উপর জনগণকে 30 দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে। এর আগে 2020 সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। তবে 2021 সালে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয়। এদিকে নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে যেখানে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত, সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে অবস্থান করতে হবে বলেও জানান তারা।
শুধু বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়ে ক্ষান্ত হচ্ছে না মার্কিন প্রশাসন। ভিসা নীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে তারা। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, পাল্টে যাচ্ছে H-1B ভিসা, বদলে যাচ্ছে গ্রিন কার্ডও। এর বদলে আসছে গোল্ড কার্ড, যেখানে সবচেয়ে যোগ্য আর সেরা মানুষদের বেছে আমেরিকায় নেওয়া হবে। প্রস্তাবিত গোল্ড কার্ড স্কিমে অন্তত 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে। লুটনিকের দাবি, এরই মধ্যে 2.5 লাখ মানুষ এই প্রোগ্রামের অপেক্ষা করছেন, যা বাস্তবায়ন হলে $1.25 ট্রিলিয়ন রাজস্ব আসবে মার্কিন অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ। আগামী 2 বছরের মধ্যে এইডসের ভ্যাকসিন প্রস্তুত হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান গামালেও। স্থানীয় সময় বুধবার প্রতিষ্ঠানটির মহামারীবিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানান, mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হবে বহুল প্রত্যাশিত এইডসের ভ্যাকসিন। এই প্রযুক্তি শরীরের কোষকে নির্দিষ্ট প্রোটিন গঠন করতে শেখায়, যা শক্তিশালী ইমিউন প্রতিক্রিয়া তৈরি করে। এটি ভাইরাসের প্রকৃতি শনাক্ত করতে পারবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগতে পারে অন্তত 2 বছর। এর আগে 2020 সালে কোভিড-19 এর ভ্যাকসিন স্পুটনিক ভি তৈরিতে সফলতা পেয়েছে রাশিয়ার এই গবেষণা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে হেলসিঙ্কিতে পূর্ণাঙ্গ দূতাবাস প্রতিষ্ঠায় দাবি করে আসছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। বর্তমানে সব কনসিউলার কাজ করতে হয় সুইডেনের স্টকহোমে গিয়ে। এতে সময় ও অর্থ ব্যয় হয় বহুগুণ। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধু রিপোর্ট। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ড। বর্তমানে এই দেশটিতে প্রায় 25,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের বসবাস। ছাত্র, কর্মজীবী ও ব্যবসায়ী বেশিরভাগই বাস করছেন পরিবার নিয়ে। এত বড় জনগোষ্ঠীর জন্য ফিনল্যান্ডে এখনো নেই বাংলাদেশের পূর্ণাঙ্গ দূতাবাস। সব ধরনের কনসুলার সেবা নিতে যেতে হয় পার্শ্ববর্তী দেশ সুইডেনের রাজধানী স্টকহোমে, যা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে গর্ভবতী নারী, ছোট শিশু কিংবা অসুস্থ প্রবাসীদের জন্য। সময়মতো ছুটি না পাওয়ায় ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রী ও কর্মজীবীরাও। গুরুত্বপূর্ণ নথি যেমন পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, মুলুকপত্র বা অন্যান্য জরুরি কাগজপত্র সময়মতো নবায়ন করতে না পারায় অনেকেই পড়েন আইনি ও অর্থনৈতিক জটিলতায়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও দেখা যায় প্রয়োজনীয় নথি না পেয়ে বাংলাদেশ ফিনল্যান্ড বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হয়। কনসুলার সেবার জন্য আমাদেরকে স্টকহোমে যেতে হয়, যা অর্থ, সময় ও ভ্রমণজনিত কষ্টের কারণ। ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। ফিনল্যান্ডে একটা পূর্ণাঙ্গ দূতাবাস আমরা আশা করছি এবং আমাদের এটা খুবই প্রয়োজন। তাদের দাবি, ফিনল্যান্ড প্রযুক্তি নির্ভর সমৃদ্ধ অর্থনীতি হওয়ায় আইটি, গবেষণা ও শ্রমবাজারে বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনার। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই। ঘরের মাটিতে তাদের হারাতে না পারার কোনো কারণ দেখছে না বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাস। আবুধাবির সঙ্গে সিলেটের কন্ডিশনে মিল আছে বলে মনে করেন লিটন। তাই এশিয়া কাপের মতো বড় ইভেন্টের আগে ভালো প্রস্তুতির আশা তার। সুহান এবং সাইফকে নিয়েও আশাবাদী টাইগার কাপ্তান। পাকিস্তান সিরিজের ব্যর্থতা ভুলে রানে ফিরতে চান লিটন দাস। মেঘ বৃষ্টির লুকোচুরির মাঝে সিলেটে টাইগারদের প্রস্তুতি। চায়ের দেশে পা রেখে নেদারল্যান্ডসও শুরু করেছে প্র্যাকটিস। এশিয়া কাপের আগে সবশেষ আন্তর্জাতিক সিরিজ। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের নিচের সারির দল হলেও সিরিয়াস টিম টাইগার্স। ফিটনেস প্র্যাকটিসের পর সিলেটে স্কিল ট্রেনিং। 20 আগস্ট থেকে লিটন দাসরা অনুশীলন করছেন 2 বেলা। এবার পরীক্ষার পালা। প্রতিপক্ষ কিছুটা দুর্বল হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ভালো প্রস্তুতি হওয়ায় আত্মবিশ্বাসী লিটন দাস। যে কোনো ম্যাচে আমরাও খেলবো জেতার জন্য। সাথে যেহেতু আমাদের খুব একটা বেশি সময়ও নেই, সিরিজ পরেই বিগ ইভেন্ট এশিয়া কাপ। আমার মনে হয় বিফোর এশিয়া কাপ এটা একটা খুবই ভালো সিরিজ হবে অ্যাজ এ বাংলাদেশ টিমের জন্য, বিকজ অলমোস্ট সিমিলার কন্ডিশনই ওখানে থাকার চান্স বেশি। সো আমার মনে হয় এই সিরিজ থেকে আমরা একটা ভালো জিনিস নিয়ে যেতে পারবো এশিয়া কাপের জন্য। ক্যাম্পে নিজেদের ভুল ত্রুটি শুধরে নেয়ার সঙ্গে যুক্ত হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অধীনে। কতটা পরিবর্তন আনতে পেরেছেন ক্রিকেটাররা? লিটন দাস অবশ্য আশাবাদী স্কোয়াডের সদস্যদের নিয়ে। কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট
তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে আগেই 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ, যেখানে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। মেগা ইভেন্টে তাদের কাছ থেকে সেরা পারফরমেন্স প্রত্যাশা লিটনের। সোহান এবং সাইফ বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে, স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। সিলেটে ফ্লাড লাইটের আলোয় নিয়মিত অনুশীলন করেছে বাংলাদেশ, জানিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক। বিশেষ করে মিরপুর থেকে এগিয়ে রাখলেন সিলেটের ফ্লাড লাইটকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে জয় নিয়ে বাড়ি ফিরতে চায় নেদারল্যান্ডসও। সিলেটে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কথাটি বলেছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ভালো ক্রিকেট খেললে টাইগারদের বিপক্ষে জয় পাওয়া যে অসম্ভব নয় তা বৈশ্বিক আসরে আগেও দেখিয়েছেন তারা। সিলেটেও এবার সেই পুনরাবৃত্তি চায় অরেঞ্জ আর্মি। এদিকে বৃষ্টির কারণে মূল মাঠে ব্যাটিং বোলিং করা হয়নি নেদারল্যান্ডসের। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটে এসেছেন তারা একদিন আগে। হোটেলে শুয়ে বসে আর চা বাগানের মনোরম দৃশ্য দেখেই কেটেছে পুরো সময়। বৃহস্পতিবার প্রথম অনুশীলনের সুযোগটা তাই হাতছাড়া করতে চাননি অরেঞ্জ আর্মির কোনো সদস্য। একেবারে অন টাইম লাক্কারতুরায় নেদারল্যান্ডস দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসেই তাই তাড়াহুড়ো ক্যাপ্টেন ম্যানেজারের, যেন বেশি দেরি হলে ছেড়ে দেবে ট্রেন। তবে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই আবার স্বাভাবিক সব। আত্মবিশ্বাসে টইটুম্বুর স্কট এডওয়ার্ডস। সোজা প্রশ্নের সোজা উত্তর। সিরিজ জিততেই এসেছেন এখানে। বাংলাদেশকে হারানোর জন্যই এখানে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি ভালো ক্রিকেট খেলতে পারলে সিরিজ জয় অসম্ভব নয়। আমরা সব সিরিজেই জেতার জন্য খেলি, এটাও একই রকম মনোভাব নিয়ে খেলবো। ভালো খেললে কমলা আর্মিরা কি করতে পারে তা ভালোই জানা আছে বাংলাদেশের। অবশ্য টি-20 ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড খুব একটা ভালো নয় ডাচদের। শেষ হার 2012 সালে। সবশেষ বিশ্বকাপেও জয়ী দলের নাম বাংলাদেশ, কিন্তু কলকাতায় 2023-এ ওয়ানডে বিশ্বকাপে আবারও জিতেছিল নেদারল্যান্ডস। তাই আত্মবিশ্বাস থাকাটাই নাকি স্বাভাবিক সফরকারীদের। ম্যাচ জেতা সবসময়ই আত্মবিশ্বাস যোগায়, কিন্তু আগের ম্যাচগুলোর সময় থেকে এখন অনেক কিছু বদলে গেছে। দুটো দলের স্কোয়াডেও অনেক পরিবর্তন এসেছে। নতুনরা আগের কিছুই মনে রাখবে না। ম্যাচ জিতে যে ভালো খেলবে দিনটা তারই হবে। টি-20 পরের বিশ্বকাপটা হবে ভারত শ্রীলঙ্কায়। আবহাওয়া আর কন্ডিশন বিবেচনায় দুটো দেশের সঙ্গেই মিল রয়েছে বাংলাদেশের। তাই সিরিজটাকে প্রস্তুতি হিসেবেই দেখছে নেদারল্যান্ডস। উপমহাদেশে আমরা আগেও খেলেছি, এখানে উইকেট কেমন হয় ধারণা আছে। সিলেটে খুব একটা ব্যতিক্রম হবে বলে মনে হয় না। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার যেমন আছে তেমন তরুণরাও আছে। আমরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা শেয়ার করছি। আশা করছি খুব দ্রুতই তারা শিখে নেবে। এদিকে সংবাদ সম্মেলন শেষেই লাক্কারতুরার আউটার গ্রাউন্ডে অনুশীলনের জন্য নেমে পড়ে নেদারল্যান্ডস দলের সদস্যরা। তবে ঘণ্টাখানেক অনুশীলন না করতেই আকাশ ভেঙে নেমে আসে সিলেটের বেরসিক বৃষ্টি। ব্যাট প্যাড গুছিয়ে ড্রেসিং রুমে ফিরতে হয় সফরকারীদের। পরে অবশ্য ইনডোরেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্কট এডওয়ার্ডস বাহিনী। পরিসংখ্যানে বাংলাদেশ দল এগিয়ে থাকলেও সিরিজের প্রতিটি ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে চায় সফরকারীরা। তবে কি এটাই বিশ্বকাপের প্রস্তুতি? তাই স্পোর্টিং উইকেটে ঘরের মাঠে খেলাটা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আগে এবার নেই কোনো মাঠের বাইরের বিতর্ক। তবে আক্ষেপের নাম মানসম্মত প্রতিপক্ষ। নেদারল্যান্ডসের বিপক্ষে তাই কেবল জয় নয়, 3 বিভাগেই আধিপত্য বজায় রেখে খেলার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের।
2023 এশিয়া কাপের ঠিক মাসখানেক আগে তামিম ইকবাল কাণ্ডে লন্ডভন্ড দেশের ক্রিকেট। আমি সবসময় একটা কথা বলছি যে তামিম সাকিব দ্বন্দ্বের খেসারত দেয় বাংলাদেশ। ওয়ানডেতে দারুণ ছন্দে থাকা টাইগারদের ভরাডুবি ঘটে মহাদেশীয় শ্রেষ্ঠত্বে। বৈশ্বিক আসরের আগে এমন মাঠের বাইরের বিতর্ক অতীতেও প্রভাব ফেলেছে অনেক। তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। নতুনদের নিয়ে নতুনভাবে শুরুর অপেক্ষায় টিম বাংলাদেশ। নানান পরিবর্তনের পর এশিয়া কাপকে সামনে রেখে সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিচ্ছে লিটন কুমার দাসরা। খুব সুন্দর ভালো প্রিপারেশন আছে, ফিটনেস ট্রেনিং, পাওয়ার হিটিং সবকিছু ভালো প্রিপারেশন আছে। বিশেষ করে এশিয়া কাপে যাবার আগে এগেইনস্ট নেদারল্যান্ড আপনি খেলবেন সিরিজ। তবে একমাত্র আক্ষেপের নাম মানসম্মত প্রতিপক্ষের অভাব। ভারতের কারণে শেষ মুহূর্তে নেদারল্যান্ডসের সাথে প্রস্তুতি সারবে টাইগাররা। ঘাম ঝরানো প্রস্তুতি নিলেও মাঠের ক্রিকেটে শক্ত চ্যালেঞ্জের মুখে না পড়লে এশিয়া কাপে আসবে না প্রত্যাশিত পারফরম্যান্স। পাইলটের ভাষায় তাই কেবল জয় নয়, আধিপত্য দেখাতে হবে 3 বিভাগেই। নেদারল্যান্ডস টিমটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম না। প্রিপারেশনটা হয়তো আমাদের পক্ষে থাকবে ভালো, আমরা ম্যাচ জিতবো, সিরিজ জিতবো, হয়তো সবকিছুই থাকবে আমাদের পক্ষে। কিন্তু যখন আপনি বেটার টিম ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে যখন আপনি কোনো একটা টুর্নামেন্টের আগে খেলবেন বেশি ম্যাচ, তো আর তার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকে। নতুন পাওয়ার হিটিং কোচের অধীনে নতুনভাবে টি-20-র তালিম নিয়েছেন জাকের, লিটন, হৃদয়রা। তবে সাবেক অধিনায়কের মত 20 ওভারের ক্রিকেটটা কেবল সীমাবদ্ধ নয় বাউন্ডারিতে। ক্রিকেটারদের পরামর্শ দিলেন খেলার মাঠে আরো বেশি কৌশলী হবার। পাওয়ার হিটিং অবশ্যই হেল্প করবে প্লেয়ারদের জন্য, বাট আমি মনে করি যে বাংলাদেশের পাওয়ার হিটিং এর যে প্রবলেম সেটা কিন্তু বেশি প্রবলেম না। আপনি যদি দেখেন যে 4 ছক্কা কিন্তু আমাদের প্লেয়াররা সবাই মারতে পারে। প্রবলেমটা হচ্ছে যে 4 ছক্কা মারার পরে যে ভালো বলটাকে কি করে 1 খেলবো, 2 খেলবো, একটা ওভারে যে 10 থেকে 12 রান প্রত্যেক ওভারে করবো। এই ফরম্যাটে 5 দেখায় মাত্র একবারই বাংলাদেশকে হারিয়েছে নেদারল্যান্ডস। সংখ্যাটা যদি এবার বাড়ে তাহলে এশিয়া কাপের প্রস্তুতিতে বড় ধাক্কাই খাবে টিম টাইগার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নারী ক্রিকেটের খবর। চ্যালেঞ্জ কাপে ধারাবাহিকভাবে বড় ইনিংস খেলতে ব্যর্থ বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে ব্যাটারদের এমন পারফরম্যান্স হতাশাজনক হলেও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মেগা আসর শুরু করতে চায় নিগার সুলতানার দল। চ্যালেঞ্জ কাপের শেষ ম্যাচে লাল দলকে 2 উইকেটে হারিয়েছে নাহিদা আক্তাররা। বিশ্বকাপের আগে নিজেদের মেলে ধরতে ব্যর্থ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটাররা। নারী চ্যালেঞ্জ কাপে বলার মতো কোনো বড় ইনিংস উপহার দিতে পারেনি ফারজানা পিঙ্কি, শারমিন সুপ্তা, নিগার সুলতানারা। বিকেএসপিতে লাল সবুজ 2 দলের ম্যাচ দিয়ে শেষ হয়েছে নারী চ্যালেঞ্জ কাপ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে সাবলীল ব্যাট চালায় রেড টিমের 2 ওপেনার শারমিন সুলতানা ও তানজিম। তবে সেই ধারাবাহিকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। 33 রানে রাবেয়ার বলে প্রথম উইকেট হারায় নিগার সুলতানার দল। এরপর উইকেটে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি লাল দলের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে একাই লড়াই চালিয়ে যান শারমিন সুলতানা। তার 73 রানের ক্যামিওতে সবুজ দলকে 156 রানের লক্ষ্য দেয় জ্যোতি বাহিনী। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকতে হয়েছে সবুজ দলের ব্যাটারদেরও। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র 27 রান তোলে তারা। এরপর সুমনা ফাইমার বোলিংয়ে দ্রুত উইকেট হারায় নাহিদার দল। সর্বোচ্চ 58 রান করেন স্বর্ণা আক্তার, আর 23 রানে অপরাজিত থাকেন আফিয়া আসমা। 2 উইকেটে জয় তুলে নেয় নাহিদা আক্তারের সবুজ দল। টুর্নামেন্টে কোনো দল স্পর্শ করতে পারেনি 200 রানের কোটা। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে যা বড় দুশ্চিন্তার কারণ। ব্যাটিংয়ে এমন দুর্দশা ভাবাচ্ছে ক্রিকেটারদেরও, যদিও দেশ ছাড়ার আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার প্রত্যাশা তাদের। যেরকম প্ল্যান ছিল যে আমরা অবশ্যই ভালো 230-40 খেলবো, কিন্তু আসলে আমরা ব্যাটিং ওয়াইজ আমরা সেটা করতে পারি না। এটা আসলে আমাদের জন্য একটা কষ্টদায়ক। একটু ভালো করার জায়গা আছে। আমার কাছে মনে হয় যে আমাদের নেক্সট যে ক্যাম্পটা হবে সিলেটে, ওখানে আমরা কিছু ম্যাচ খেলবো। সো আমি আশা করছি যে ওখানে ব্যাটাররা ওটা কাটায় উঠবে। সেট হয়ে যেটা আমরা আউট হয়ে যাচ্ছি, সো এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস দিই, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটু ফোকাস দিলে আমার মনে হয় একটু ভালো হবে। ঢাকা পর্বের পর সিলেটে 8 সেপ্টেম্বর থেকে 6 দিনের ক্যাম্প করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর আবার ঢাকায় ফিরে প্রস্তুতি সারবে নিগার সুলতানারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার। এবার ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন হেড কোচ
সাইফুল বারী টিটু। প্রবাসী ফুটবলারদের নিয়ে গড়া এই দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক শেখ মোরসালিন। তবে ক্লাব জটিলতার কারণে এখনও ক্যাম্পে যোগ দিতে পারেনি ফাহমেদুল ইসলাম। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে এই ফরওয়ার্ডকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অনূর্ধ্ব 23 দল মাঠে আসার আগে অনুশীলন গ্রাউন্ডে হাজির জাতীয় দলের হেড কোচ হাবিয়ার কাবরেরা। কাগজে কলমে এই দলটার হেড কোচ সাইফুল বারী টিটু হলেও পুরো দল চলছে কাবরেরার প্রেসক্রিপশনেই। অনূর্ধ্ব 23 দলের অনুশীলন চিত্র দিচ্ছে এমন বার্তা। মাঠের এক পাশে দাঁড়িয়ে সাইফুল বারী টিটু, অন্যদিকে কিউবা, জায়ান, তানিলদের নিয়ে ব্যস্ত কাবরেরা। জাতীয় দলের আসন্ন সিঙ্গাপুর ম্যাচের জন্যই কি কাবরেরার এমন ব্যস্ততা, তা সময় বলে দিবে। তবে আপাতত অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইকে বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। বাহরাইনের প্রস্তুতি ক্যাম্পে না থাকলেও দল বাংলাদেশে আসার প্রথম দিনেই ক্যাম্পে যোগ দিয়েছেন কিউবা মিচেল। চেষ্টা করেছেন নোভা আলামিনদের সঙ্গে মানিয়ে নেওয়ার। পুরো অনুশীলনেই ছিলেন চনমনে, নজর কেড়েছেন আরও 2 প্রবাসী ফুটবলার তানিল সালিক ও জায়ান আহমেদ, যাদের নিয়ে গড়া এই দলকে ভারসাম্যপূর্ণ বলছেন অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক শেখ মোরসালিন। আমরা যারা লোকাল আছে তারাও সবাই খুব ভালো, ইভেন কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। সো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। সো আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড। আর অ্যাটাকিং বলতে আমাদের টিমে এখন অনেক ভালো ভালো অ্যাটাকার আছে, কিউবা বলেন, জায়ানও খুব অ্যাটাকিং খুব ভালো। সো আমি মনে করি আমরা একদম প্রিপেয়ার আসলে। তবে নামের ভারে নয়, দলে জায়গা করে নিতে হবে পারফরমেন্স দিয়ে। যুব এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অসম্ভব নয় বলে জানান হেড কোচ সাইফুল বারী টিটু। নারীদের মূল দল ও বয়সভিত্তিক দলের কোয়ালিফাই দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। হ্যাঁ, সম্ভব, বিশ্বাস করি আমরা ওইভাবে আগাবো এবং এটার জন্য চেষ্টা করতে হবে। ওদের ক্যাপাবিলিটি থাকলে দে উইল স্টার্ট। কিউবা যদি এটাকে তার চেয়ে বেশি সুপিরিয়রিটি দেখায়, হি উইল স্টার্ট। সো ওই জিনিসগুলো আমরা কনসিডারেশনে রাখবো এবং মানে এটা একদম এনশিওর করা থাকবে যে আমরা টিমের সর্বোচ্চ আউটপুট যাদের দিয়ে পাবো ওটাই চেষ্টা করা। এদিকে ক্লাব না ছাড়াই এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি ফাহমেদুল ইসলাম। ভিয়েতনামে পাওয়া যেতে পারে এই ফুটবলারকে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ খেলা নিয়েও রয়েছে শঙ্কা। একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা, এবং ওইটার জন্য আমরা বলছি যে এটাতে ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের 2 ম্যাচের জন্য রাখছি। ওর ক্লাবে একটা প্রবলেম ছিল, ওর ক্লাবটা মানে যে ক্লাবে ছিল সে ওই ক্লাবে থাকবে কি থাকবে না একটা জটিলতা ছিল, এই জন্য আসতে পারে না। ওর তো প্রথম কথা ছিল যে বাংলাদেশ থেকে আমাদের সাথে যাবে, বাট প্রবলেমের জন্য আসতে পারে না। শুক্রবার মধ্যরাতে দেশ ছাড়বে অনূর্ধ্ব 23 দল। আগামী 3 সেপ্টেম্বর বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামে লাল সবুজ যুবারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের 5ম ম্যাচে আবারও স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখেই এই ম্যাচ জয়ের লক্ষ্য লাল সবুজের। ম্যাচের মাঝে একদিনের ব্যবধান থাকায় অনুশীলন করতে না পারলেও জিম সেশন ও রিকভারি করে প্রস্তুতি সেরেছে লিটুর দল। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে 2 দলের ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। জয়ের ট্রেন ছুটিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। একটা ধাক্কা খেয়ে হুঁশ ফেরে অর্পিতা ইয়ারজানদের। শিরোপা ধরে রাখার মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার স্বাগতিক ভুটান বাধা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে আসরের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই একটা বড় ধাক্কা খায় লাল সবুজের দল। প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলে লাল সবুজ। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে হার কিছুটা ব্যাকফুটে নিয়ে গেলেও এরপরে আবারও কক্ষপথে ফেরে মাহবুবুর রহমান লিটুর দল। পরপর 2 ম্যাচে নেপালকে হারায় অর্পিতা ইয়ারজানরা। তাতেই আবারও নিজেদের ফর্ম ফিরে পায় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করায় প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততেই হবে লাল সবুজকে। জয়িতাদের সামনে আর মাত্র 2 ম্যাচ। স্বাগতিক ভুটানের আর পরের ম্যাচে আবারও ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। নিজেদের পরের ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে আবারও মাঠে নামবে প্রীতি আলপিরা। এই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করে লাল সবুজ। দলটার বিপক্ষে জয়ের সুখস্মৃতি থাকায় এই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারেনি লিটুর দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে রিকভারি সেশন করেছে বাংলাদেশ। জিম সেশন ও স্ট্রেচিং করে নিজেদের প্রস্তুত করেছে অর্পিতা ইয়ারজান আলপিরা। দলের ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে ইতোমধ্যেই। কন্ডিশনের সঙ্গেও বেশ ভালো
ভালোভাবে মানিয়ে নেয় ভুটানকে হারাতে বদ্ধপরিকর বাংলাদেশ। নেপালের সাথে অলরেডি ম্যাচে আমরা ভালো একটা জয় নিয়ে মাঠ থেকে এসেছি। ভুটানের সাথে খেলা, তো আশা করছি আর একটা জয় নিয়ে মাঠ থেকে আসবো ইনশাল্লাহ। নেপালের সাথে খেলা ছিল, কোনো টেনিস ছিল না, রিকভারি ছিল। তো ছোটখাটো যে প্লেয়ারদের ইনজুরি ছিল এটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে উঠেছে। স্টিচিং করেছি, আইস বাতের ব্যবস্থা ছিল ওইটা করা হয়েছে। আশা করছি আরেকটা ভালো খেলে জয় নিয়ে মাঠ থেকে আসতে চাই। এদিকে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের সামনে, কেননা আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ। এএফসি চ্যালেঞ্জ লিগে বি গ্রুপে বেশ কঠিন প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগে ওয়েস্ট রিজিয়নের গ্রুপ পর্বে ওমান, কুয়েত ও লেবাননের ক্লাব পেয়েছে তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বে ওমানের আল শাবাব, কুয়েতের আল কুয়েত ও লেবাননের আল আনসারের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। আগামী 25 অক্টোবর গ্রুপ পর্ব শুরু হয়ে শেষ হবে 1 নভেম্বর। আল শাবাব এখনও ওমানের লিগের শিরোপা ঘরে তুলতে পারেনি, তবে আল কুয়েতের অর্জন বেশ সমৃদ্ধ। তারা ঘরোয়া লিগে 20 বার চ্যাম্পিয়ন হয়েছে। কুয়েত কাপও জয় করেছে 16 বার। আল আনসার লেবাননের ঘরোয়া লিগের রেকর্ড 15 বারের চ্যাম্পিয়ন। প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 5 শিরোপা জয়ের পর সবশেষ মৌসুমটা ভালো যায়নি কিংসের। তৃতীয় স্থানে থেকে শেষ হয় তাদের মৌসুম। তবে নতুন মৌসুমে দেশি ও বিদেশিদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো করার লক্ষ্য তাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন বিরোধীদের অস্তিত্ব থাকবে না, রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিএনপির হুঁশিয়ারি। সংস্কার ও সনদের ফয়সালার আগেই প্রকাশ করায় খুশি নয় জামাত এনসিপি। ডাকসু জাকসুতে অর্ধেক ভোটার নারী হলেও প্রার্থী খুবই কম। সাইবার বুলিং ও হেনস্থার ভয়ে ভোটে লড়তে অনাগ্রহ। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত হলে পরিস্থিতি পাল্টানোর আশা। ক্লাস পরীক্ষা বর্জন করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন। 3 দফা আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। ন্যায্য সমাধানের চেষ্টায় সরকার। বছর জুড়ে জলাবদ্ধতায় বিপর্যস্ত ভবদহের জনজীবন। মৌলিক চাহিদা মেটাতেই নাভিশ্বাস। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ নেই। ভিটেমাটি ছেড়ে সড়কে মানবেতর জীবনযাপন। এবং মুনাফার সঙ্গে ক্ষতির ভাগও নিতে হবে শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানতকারীদের। চূড়ান্ত হওয়ার পথে ইসলামী ব্যাংক কোম্পানি আইন। অনুমোদন ছাড়া মওকুফ করা যাবে না খেলাপি ঋণ। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়।